আমাদের সৌরজগতের এমন এক গ্রহ যেটি চোখে দেখা যায়নি, কোনো টেলিস্কোপে ধরা পড়েনি, তবু মানুষ জানতো এটি আছে। এটাই সেই গ্রহ নেপচুন, যে গ্রহটি আবিষ্কৃত হয়েছিল বিজ্ঞান নয় গণিতের সূত্রে। প্রথমে তার অস্তিত্ব দেখেনি, বরং হিসেব করে জেনেছিল যে ওই দূরে নিশ্চয় কিছু আছে। কিন্তু কিভাবে? চলুন আজকের অদ্ভুত দুনিয়ার এই ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক। The Kuiper Belt is a region beyond Neptune filled with icy bodies, including dwarf planets like Pluto and Eris. It's similar to the asteroid belt but much larger. একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক বিপ্লবের গল্প। কেন আপেল মাটিতে পড়ে যায়? 17তম শতাব্দীর অধিকাংশ মানুষের কাছে এটি স্বাভাবিক মনে হতো। জিনিসপত্র পড়ে, নদী বয়ে যায় এবং গ্রহগুলো আকাশে ভাসতে থাকে। কিন্তু আইজ্যাক নিউটন নামের এক তরুণ গণিতজ্ঞের জন্য এটি ছিল কোনো সাধারণ দৃশ্য নয়। এমনকি আপেলের একটি পতন তাকে ভাবতে বাধ্য করেছিল, চাঁদ কি মাটির দিকে পড়ছে না? নিউটন কয়েক বছরের কঠোর গবেষণা ও চিন্তাভাবনার পর এক গভীর সত্য আবিষ্কার করেন। ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু অন্য প্রতিটি বস্তুকে আকর্ষণ করে। এই আকর্ষণ নির্ভর করে দুটি বিষয়, বস্তুটির ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। তিনি এটিকে ডাকেন মহাকাশের সর্বজনীন আইন। সার্বজনীন কারণ এটি সকল স্থানে এবং সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, ছোট রানাদার থেকে বিশাল গ্যালাক্সি পর্যন্ত। গাণিতিকভাবে নিউটন এটিকে প্রকাশ করেন এভাবে। এখানে এফ হলো আকর্ষণীয় শক্তি, M1 এবং M2 হলো দুটি বস্তুর ভর, আর হলো তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব এবং জি হলো মহাবিশ্বের জন্য অপরিবর্তনীয় ধ্রুবক, যা মহাকাশের শক্তি প্রকাশ করে। এই সাধারণ দেখানোর সূত্রই হলো সেই অদৃশ্য শক্তি যা পুরো মহাবিশ্বকে একত্রে ধরে রাখে। এখন ভাবুন, এই একই শক্তি আপেলকে মাটিতে টেনে আনে এবং একই সঙ্গে চাঁদকে পৃথিবীর চারপাশে ঘোরায়। মহাকর্ষ শুধু পৃথিবীতে কাজ করে না, এটি হলো ব্রহ্মাণ্ডের অদৃশ্য সুতো যা গ্রহ, তারা, গ্যালাক্সি এবং এমনকি আলোকে একত্রে বেঁধে রাখে। সূর্যের বিশাল ভর গ্রহগুলোকে নিজের দিকে টানে, কিন্তু গ্রহগুলো স্পেসে পাশের দিকে চলে যাচ্ছে যথেষ্ট দ্রুত গতিতে, তাই তারা সরাসরি সূর্যে পড়ে না। একটি সুতোয় বাঁধা পাথরের মতোই ভাবুন, আপনার হাত ইনওয়ার্ডে টানছে, কিন্তু পাথরের গতি এদিকে বৃত্তাকার করে। এটাই হলো অরবিট, মহাকর্ষের টান এবং বস্তুর গতির নিখুঁত ভারসাম্য। চলুন পরিচিত উদাহরণ নিই, চাঁদ। চাঁদ পৃথিবীর চারপাশে, কারণ এটা ক্রমাগত ফ্রি ফলে থাকে। মহাকর্ষ সবসময় এটিকে পৃথিবীর দিকে টেনে আনে, কিন্তু চাঁদ পাশের দিকে এত দ্রুত চলে যে পৃথিবীতে পালানো নয়, পৃথিবীকে কখনো ধরে ফেলতে পারে না। অর্থাৎ চাঁদ সবসময় পৃথিবীকে এড়িয়ে চলে। এটাই হলো কক্ষপথের সৌন্দর্য। এটি মহাকর্ষ থেকে পালানো নয়, বরং মহাকর্ষের সাথে এক নৃত্য। চাঁদের গতি যদি সামান্য কম হতো, এটি পৃথিবীর দিকে ধাবিত হতো। যদি বেশি হতো, পৃথিবী মহাকর্ষ ছাড়িয়ে মহাকাশে চলে যেত। 1700 দশক থেকে 1800 দশক পর্যন্ত মানবজাতির মহাকাশ বোঝাপড়া ধীরে ধীরে বিকশিত হচ্ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে জ্যোতির্বিজ্ঞানী আকাশপথ এবং তারকার চিহ্নিতকরণ করে আসছিলেন, গ্রহগুলোর গতিবিধি বুঝতে চেষ্টা করছিলেন এবং ক্রমে ক্রমে তা পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছিল। 1700 মধ্যভাগে সুপরিচিত গ্রহগুলি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি ও শনি সম্পূর্ণরূপে জানা যাচ্ছিল। তাদের কক্ষপথ যত্ন সহকারে মাপা হচ্ছিল এবং নিউটনের গতি ও মহাকর্ষের আইন যেন সবকিছুর ব্যাখ্যা দিতে পারছিল। সৌরজগৎ তখন এক ধরনের বিশাল নিখুঁত যন্ত্রের মতো মনে হচ্ছিল। প্রতিটি গ্রহ সূর্যের চারপাশে নির্দিষ্ট পথে ঘুরছিল, কিন্তু মহাবিশ্বের মধ্যে এখনও চমকপ্রদ ঘটনা লুকিয়ে ছিল। 1781 সালে ইংল্যান্ডে বসবাসকারী জার্মান বংশোদ্ভূত জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হের্শেল এমন একটি আবিষ্কার করলেন যা আকাশে পরিচিত মানচিত্রকে অচল করে দিতে পারে। তিনি তার শক্তিশালী টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ করার সময় একটি ধীর গতিসম্পন্ন অস্পষ্ট বস্তু লক্ষ্য করলেন, যা তখনকার জানা কোনো গ্রহের সঙ্গে মেলাচ্ছিল না। মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করার পর তিনি বুঝতে পারলেন এটি কিছু নতুন, এটি সম্পূর্ণ নতুন গ্রহ। হের্শেল আবিষ্কার করলেন ইউরেনাস। প্রথমবারের মতো মানব ইতিহাসে শনি গ্রহের বাইরে একটি গ্রহ আবিষ্কৃত হলো, যা সৌরজগতের সীমাকে প্রসারিত করলো এবং জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানকে নতুনভাবে ভাবতে বাধ্য করলো। প্রথম দিকে ইউরেনাসের আবিষ্কার ছিল এক বিশাল সাফল্য, কিন্তু কয়েক দশক ধরে জ্যোতির্বিজ্ঞানীরা যখন তার কক্ষপথ পর্যবেক্ষণ করতে লাগলেন, তখন তিনি কিছু অদ্ভুত লক্ষ্য করলেন। ইউরেনাস তার প্রাক্কলিত কক্ষপথে চলছে না, কখনো এটি ধীর, কখনো দ্রুত, যেন কোনো অদৃশ্য শক্তি এটি টেনে ধরছে। এটি ছিল এক গভীর রহস্য। নিউটনের মহাকর্ষের আইন কি ভুল ছিল? শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রহগুলোর গতিবিধি নিখুঁতভাবে পূর্বাভাস করা সম্ভব হলেও কি সেই আইন ব্যর্থ হতে পারে? নাকি সৌরজগতে এমন কিছু আছে যা আমরা এখনও পাইনি, একটি অদৃশ্য গ্রহ যা ইউরেনাসকে টেনে নিয়ে যাচ্ছে? পরিস্থিতি চরমভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। জ্যোতির্বিজ্ঞানীদের এখন একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল। কি তারা পদার্থবিজ্ঞানের ভিত্তি প্রশ্নবিদ্ধ করবে, নাকি গ্রহণ করবে যে সৌরজগতে এখনও রহস্য লুকিয়ে আছে? 1840-এর দশকে সৌরজগৎ যেন মানুষের কাছে সম্পূর্ণরূপে চিহ্নিত মনে হচ্ছিল। গ্রহগুলোকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হয়েছে এবং তাদের গতি যেন নিখুঁত গণিতের মতো স্পষ্ট। কিন্তু সপ্তম গ্রহ ইউরেনাসের কক্ষপথে কিছু অদ্ভুত ছিল। এটি যেন নিউটনের নিয়মের পুরোপুরি অনুসরণ করছিল না।
কক্ষপথে ছোট ছোট অস্বাভাবিকতা ইঙ্গিত দিচ্ছিল যে এর বাইরে অদৃশ্য কোনো শক্তি যেন টেনে ধরছে। এই মহাজাগতিক ধাঁধাটি শুরু হলো এবং তখন আসলেন দুই প্রতিভাবান গণিতবিদ, দেশ ভিন্ন, চরিত্র ভিন্ন, কিন্তু একই অদৃশ্য অনুসন্ধানের প্রতি আবদ্ধ। ইংল্যান্ডের জন কাচ অ্যাডামস, একজন তরুণ ও শান্ত স্বভাবের গণিতবিদ, সম্ভাব্য নতুন গ্রহের অবস্থান গণনা করতে শুরু করলেন। ফ্রান্সে উভালে ভেরিয়ার, একজন উজ্জ্বল ও দৃঢ়প্রতিজ্ঞ গণিতবিদ, স্বাধীনভাবে একই সমস্যার সমাধান খুঁজছিলেন। তারা একে অপরের কাজ জানতেন না, তবু উভয়ের লক্ষ্য একই ছিল, যে অদৃশ্য সেটিকে খুঁজে বের করা, শুধুমাত্র গণিতের মাধ্যমে। লে ভেরিয়ার বিশেষভাবে অবিচল ছিলেন। তিনি ইউরেনাসের কক্ষপথের বিচ্যুতিগুলো বিশ্লেষণ করতে শুরু করলেন। অদৃশ্য বিশ্বে ভর, দূরত্ব এবং অবস্থান নির্ধারণের জন্য অগণিত হিসাব নিকাশ করলেন। কিন্তু যখন লে ভেরিয়ার তার পূর্বাভাস প্রকাশ করলেন, বৈজ্ঞানিক জগৎ প্রতিক্রিয়ায় স্কেপটিক্যাল হলো। অনেকেই হাসলেন, আপনি কি কাগজে কলম দিয়ে গ্রহ আবিষ্কার করতে পারেন? ভাবতেও পারছিল না কেউ। এটি যেন অসম্ভব মনে হচ্ছিল, কারণ এখানে কোনো উজ্জ্বল আলোর বিন্দু দেখা বা ধূসর ধূমকেতুর ছায়া ধরা নয়। এটি শুধুই সংখ্যার মাধ্যমে গ্রহকে অনুধাবন করার চেষ্টা। যাই হোক, লে ভেরিয়ার নীরবে থেমে থাকলেন না। তিনি তার বিস্তারিত হিসাব বার্লিন অবজারভেটরিতে পাঠালেন এবং অনুরোধ করলেন যে নির্দিষ্ট আকাশক্ষেত্রটি খুঁটিয়ে পরীক্ষা করা হোক। এটি ছিল সাহসী পদক্ষেপ, মানুষের যুক্তি ও মহাজাগতিক অমাপ্যতার মধ্যে পরীক্ষা। 23 সেপ্টেম্বর 1846-এ বার্লিনের একজন অভিজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী জোয়ান গ্যালে তার টেলিস্কোপ দিয়ে ঠিক সেই আকাশক্ষেত্রের দিকে তাকালেন এবং তারপর বিস্ময়কর সেখানে ছিল আকাশে এক ফ্যাকাশে নীলাভ আলোর বিন্দু, ধীরে ধীরে নড়ছে, ফিজিক্সের নিয়ম মেনে চলছে, অথচ সাধারণ চোখে অদৃশ্য। গ্রহটি ছিল ঠিক যেখানে লে ভেরিয়ার গণনা করছিল, গণিতের শক্তি দিয়ে আবিষ্কৃত গ্রহ নেপচুন। এই আবিষ্কার কেবল জ্যোতির্বিজ্ঞান নয়, মানব বুদ্ধিরও বিজয় ছিল। এটি প্রমাণ করেছিল যে আমরা আমাদের যুক্তি দিয়ে মহাজাগতিক রহস্য উন্মোচন করতে পারি। কিন্তু এখানে একটি মহাজাগতিক ব্যঙ্গও আছে। 1612 সালে গ্যালিলিও নেপচুনকে তার টেলিস্কোপে দেখেছিলেন, তবে তখন তিনি এটি একটি সাধারণ তারা মনে করেছিলেন। সে কারণে নেপচুন শতাব্দী ধরে অদৃশ্য থেকেছিল, অপেক্ষা করছিল যে মানুষ গ্রহগুলো সূক্ষ্ম নৃত্য বুঝবে। সূর্যের উষ্ণ আলো অনেক দূরে এমন একটি গ্রহ আছে যা চরমের পৃথিবী, একটি জায়গা যেখানে আলো পৌঁছাতে 4 ঘন্টারও বেশি সময় নেয়। এটি হলো নেপচুন, আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ, একটি রহস্যময় বরফে আচ্ছাদিত দৈত্য, যা বিজ্ঞানী ও স্বপ্নদ্রষ্টাদের কল্পনাকে মন্ত্রমুগ্ধ করেছে। সাধারণ গ্রহের মতো কঠিন পৃষ্ঠ নেই এখানে। নেপচুন হলো গ্যাস ও বরফের গ্রহ এবং এর ঘন বায়ুমণ্ডল থেকে নির্গত নীলাভ ও সবুজ রঙের কারণ হলো বায়ুমণ্ডলে থাকা চরম ক্ষুদ্র মিথেন গ্যাস, যা লাল রঙের আলো শোষণ করে এবং নীল ও সবুজ রঙকে প্রতিফলিত করে। গ্রহটিতে দূরবর্তী মহাকাশের একটি জ্যোতির্ময় রত্নের মতো দেখায়, কিন্তু নেপচুন শান্ত নয়। এখানে বাতাসের গতি প্রতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার, যা সৌরজগতের সবচেয়ে দ্রুততম ঝড়। এই তীব্র বাতাসের কারণে অগ্রগতি হয় বিশাল মেঘ ও রহস্যময় অন্ধকার ঝড়ের, যেমন গ্রেট ডার্ক স্পট, যা পৃথিবীর চেয়েও বড়। তাপমাত্রা পড়ে -200 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যা আমাদের পৃথিবীর শীতকে অল্পই মনে করায়। নেপচুনের একটি বছর পৃথিবীর 165 বছরের সমান। সূর্যের চারপাশে ধীর কিন্তু মহিমাময় কক্ষপথে এটি চলে, সৌরজগতের প্রান্তবর্তী অঞ্চলগুলো অতিক্রম করে। মানবজাতির কাছে নেপচুন বহু বছর ধরে কেবল সিদ্ধান্তমূলক ধারণা ছিল, যতক্ষণ না 1989 সালে নাসার ভয়েজার 2 মহাকাশযান এর ইতিহাস সৃষ্ট যাত্রা। ভয়েজার 2 এখনও পর্যন্ত একমাত্র মহাকাশযান যা নেপচুনে পৌঁছেছে। এর পর্যবেক্ষণ আমাদের দেখিয়েছে নেপচুন শুধু তীব্র ঝড়ের গ্রহ নয়, এটি সূক্ষ্ম ও রহস্যময় পূর্ণ। আর সবচেয়ে বড় উপগ্রহ ট্রিটন বিপরীত দিকে ঘোরে, যা ইঙ্গিত দেয় এটি হয়তো কাইপার বেল্ট থেকে নেপচুনে অন্তর্ভুক্তি হয়েছে, যা গ্রহটির অতীতকে আরও রহস্যময় করে তোলে। নেপচুনকে বোঝার মানে হলো মহাবিশ্বের বিশালতা উপলব্ধি করা। পৃথিবী থেকে 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে এটি অবস্থিত। সূর্যের আলো এখানে অল্প আলো মাত্র, আর একজন মানুষ যদি সেখানে দাঁড়ায় তার চোখের জন্য সব অন্ধকারই দেখা যাবে। এটি একটি বরফ ও গ্যাসের দৈত্য, একটি পরিপূর্ণ অচেনা জগৎ যা আমাদের জানা শারীরিক আইন মেনে চলে। এর গতি, ঝড়, কক্ষপথ সবই নিয়মিত, যা দেখায় যে সৌরজগতের প্রান্তেও আইন ও কাঠামো আছে। যদি আমরা পর্যবেক্ষণ ও অনুসন্ধানের সাহস করি, নেপচুনের কাহিনী শুরু হয় গণিতের মাধ্যমে, কোনো টেলিস্কোপ দিয়ে নয়। গবেষণা ইউরেনাসের কক্ষপথে ক্ষুদ্র বিপদগামী ত্রুটি লক্ষ্য করেছিল, যা কোনো অদৃশ্য ভরকে ইঙ্গিত দিচ্ছিল। তারা হিসাব করলো, পূর্বাভাস দিল এবং অবশেষে একটি অদেখা গ্রহ নিশ্চিত করলো। কয়েক দশক পরে ভয়েজার 2 যখন পৌঁছালো, নেপচুন কেবল একটি তথ্য নয়, বরং জীবন্ত বাস্তবতা হয়ে উঠল, এক শীতল ঝড়পূর্ণ কিন্তু মন্ত্রমুগ্ধ নীল গ্রহ। এটি আমাদের শেখায় যে মহাবিশ্ব যতই বিশাল ও অন্ধকার হোক, তা বুঝে যাওয়ার বাইরে নয়। সাহস, পর্যবেক্ষণের যুক্তি থাকলে এমন দূরবর্তী গ্রহও তার রহস্য প্রকাশ করে। নেপচুন প্রমাণ করে যে বিশ্বজগতের প্রতিটি কোণেই সুন্দরতার, নিয়ম ও অবাক করা সত্য লুকিয়ে আছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।